নমস্কার। আজ বছরের প্রথম দিন, একেবারে 2026 যে একেবারে বিধানসভা যে ভোট, 26-এর ভোট আর 26-এর ভোটের লড়াই। আর আজকের দিনে একেবারে প্রথম দিনেই আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বোচ্চ নেতৃত্ব সম্মানীয় আশিস উদাই মহাশয়কে। নমস্কার, টাইমস বার্তার পক্ষ থেকে। নমস্কার। একেবারে 26 ভোট যুদ্ধ। আচ্ছা, বিরোধীদের কাছে তো একাধিক ইস্যু, চাকরি দুর্নীতি, একাধিক দুর্নীতি, এই নেতার কেলেঙ্কারি, এই নেতা ওই করিয়ে বেড়িয়েছে, বিজেপি তো একাধিক প্রচার করছে। 26 ভোট, আপনারা কি নিয়ে প্রচার করবেন? নমস্কার। প্রথমে আমি টাইমস বার্তাকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্টুডিওতে আহ্বান করবার জন্যে, এবং সঙ্গে সঙ্গে ইংরেজি নববর্ষ 2026-এর শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম, জোহার জানাচ্ছি। যারা দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার হাজারো হাজারো প্রণাম, সালাম এবং জোহার। আমি যে কথাটা বলতে চাই, প্রথমেই ভোট যুদ্ধ কথাটি বললেন। আসলে তো বাংলায় ভোট যুদ্ধ হয় না, বাংলায় ভোট উৎসব হয়। গণতান্ত্রিক ব্যবস্থা এখানে অত্যন্ত সক্রিয়, তাই ভোট যুদ্ধের কথা তো এখানে বলার অবকাশই নেই। আচ্ছা, আপনি বলছেন ভোটের উৎসব, কিন্তু বাংলায় দেখা যায় যে ভোট ভোট আসলেই এবং ভোট হলেই একাধিক কিন্তু প্রাণের বলি হয়। সেক্ষেত্রে কি উৎসব বলে মেনে নেবেন এটাকে? এটাকে আপনি প্রাণের বলির প্রসঙ্গ তুলছেন। এখন সবগুলোই রাজনৈতিক হিংসার বলি কিনা এ বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। ব্যক্তিগত রাগারাগি, ঘষাঘষিকে সবটাই কিন্তু এখানে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। তাই সবগুলোই যে রাজনৈতিক বলি এ কথা বলা যায় না, কিন্তু রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দল এগুলো ব্যবহার করে থাকে মাত্র। আমি মনে করি যেখানে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যেখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদের দলের সেনাপতি আছেন, সেখানে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে রাজনৈতিক চালচলন বা আমাদের রাজনৈতিক পথ চলা, সেটাই এখানে কিন্তু রয়েছে। তাই এখানে বলা যায় না যে এখানে গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্র তো বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে সেই গণতন্ত্রকে তিনি রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু সেই ভোটে প্রচার করবেন কি নিয়ে? বিরোধীদের কাছ থেকে বিরোধীদের একাধিক হাতিয়ার আছে, তাদের একাধিক ইস্যু আছে আপনাদের বিরুদ্ধে প্রচার করার জন্য। বিরোধীদের হাতে যে সমস্ত ইস্যু আছে তা অধিকাংশই কৃত্রিম, কিন্তু আমাদের কাছে যে সমস্ত ইস্যু আছে তা কিন্তু বাস্তব। কিরকম আপনারা কৃত্রিম এবং কিরকম হ্যাঁ, বাস্তব? আপনারা প্রথমেই ধরে নিন, আজকে তৃণমূল কংগ্রেস যে কথা বলতে চায়, 2014 সালে বিজেপি যখন ক্ষমতায় এলেন, সে সময় তারা কমিট করেছিলেন যে তারা ক্ষমতায় এলে তারা কালাধন সমস্ত বিদেশ থেকে এনে প্রত্যেকটি পরিবারকে জনধন প্রকল্পের মাধ্যমে 15 লাখ টাকা করে দেবেন। কথা রাখেন। কিন্তু কথা মমতা ছিল আচ্ছা, কথা ছিল মমতা যুবকদের ব্যানার্জি 2 কোটি টাকা, 2 কোটি মমতা টাকা। ব্যানার্জি যে এর লক্ষ্মীর আমি ভান্ডার দিচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, অনেকে বলছে এই লক্ষ্মীর ভান্ডারেই কিন্তু মমতা ব্যানার্জিকে পার করে দিচ্ছে এবং বারবার সরকারে নিয়ে আসছে। এইটা যে বা যারা বলছেন তারা আমার মনে হয় যে বিষয়টা কিন্তু অনেকটা কৃত্রিম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অর্থনীতিটা বোঝেন যে কতটা পরিমাণ মানুষের হাতে কাঁচা পয়সা গেলে মানুষ তার স্বাভাবিক জীবন, তার জীবনযাপন করতে পারবেন। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের যারা কি বলবো, যারা বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন সহ আরও অন্যান্যরা যে রয়েছেন, তারা কিন্তু বলেছিলেন যে গরিব মানুষের হাতে কাঁচা পয়সা কিন্তু তুলে দিতে হবে। সেই কাঁচা পয়সা তোলার লক্ষ্যে এই কাজ হয়েছে। এই জন্য কোনো এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। সাধারণ সাধারণ যারা পড়াশোনা করা যুবক, তারা চাকরি চাইছে আশিস বাবু। আপনাদের ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে যে সংখ্যক চাকরি আমাদের হয়েছে, সেই সংখ্যা যদি ভাবা হয়, আপনার একেবারে 34 বছরের বামফ্রন্টের যে জমানা যদি ঠিকঠাক ভাবা হয়, হ্যাঁ হতে পারে আপনারা যেটা চাকরি বলতে চাইছেন, যে একজন কতজন প্রাইমারি পেয়েছে, কতজন পিএসসি পেয়েছে, কতজন অন্যান্য চাকরিতে আছে, তার চেয়ে বড় কথা আমাদের ছোট ছোট যে সমস্ত চাকরি, এই ছোট ছোট চাকরিরা মহিলারা দেখবেন প্রত্যেকটা বুথে 4 জন 5 জন করে তারা চাকরি পেয়েছেন। সেই চাকরিগুলো হতে পারে ক্ষুদ্র, কিন্তু একটা অর্থনৈতিক একটা কি বলবো, যে সাম্য একটা কিন্তু গ্রামে ধীরে 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 কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আপার ফলে যে প্রাইমারি যে হ্যাঁ, প্রাইমারিতে যে
রাজনীতির কথাটা বারবার উঠে হ্যাঁ। আসছে, বারবার বিরোধীরা হাতিয়ার করছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেটাকে সামাল দেবেন কিভাবে? অতি সহজ। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছেন, কোর্ট যে কথা বলেছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে কিন্তু মর্যাদা দিয়ে সে কাজ করিয়েছেন। ফলে গভর্নমেন্ট, একটা গভর্নমেন্টের অনেক লোকজন, তাদের কোথায় যারা মানে কোথায় কে কি করেছেন, সেটা যদি একটা নির্দিষ্টভাবে আমরা দেখি যে তার সঠিকভাবে সেখানে মূল্যায়িত হয়, তাহলে বা সেখানে ত্রুটি কিছু থেকে থাকে, সেগুলো কিন্তু আমাদের গভর্নমেন্ট কোনোভাবে ক্ষমা করে না। তাই আপনারা লক্ষ্য করেছেন যে গভর্নমেন্ট যেটা মূল কাজ করেছে, যে প্রত্যেক ক্ষেত্রে যে ইন্টারভিউ ব্যবস্থা থেকে শুরু করে একেবারে রেজাল্ট আউট পর্যন্ত যা যা ক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রসিডিওর নেওয়ার সবটাই প্রসিডিওর নিয়েছে। সেখানে যে সমস্ত তুচ্ছ বা ক্ষুদ্র ত্রুটি বিচ্যুতিগুলো ছিল, সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে যথারীতি মূল্যায়ন না করেই অনেকটাই হয়তো দেখা গেছে যে প্রভোক হয়ে সেখানে মানে বিচারকরা কোথাও কি বিচারকরা ত্রুটি ছিল রাজনীতি এটা স্বীকার করছেন তো, যে বিস্তর কাজের তো ছোটখাটো ত্রুটি থাকতেই পারে, ত্রুটি তো মানে থাকতেই পারে, এটা তো ত্রুটি বলছেন না দুর্নীতি হয়েছে, না, এটা কোনটা? এটা দুর্নীতি কেন বলা হবে? একটা বিস্তর কাজ। মন্ত্রী জেল খাটলো। না, মন্ত্রী, এখানে তো মন্ত্রী জেল খাটেনি, এখানে জেল খেটেছেন কিন্তু মানে এখন যিনি জেল খেটেছেন তিনি কি আজ পর্যন্ত তিনি দুর্নীতিতে যুক্ত এটা প্রমাণিত হয়েছে? আমি কাউকে যদি বলি উনি দুর্নীতিতে যুক্ত, সঙ্গে সঙ্গে আমি বলতে পারি যে উনি আহ, দোষী? দোষী তো কোর্ট প্রমাণ করবে না। নাম তো উঠে এসেছে, এতদিন জেল কাস্টডিতে ছিল, আপনার জেল কাস্টডি ছিল, সেক্ষেত্রে দেখুন, ভারতবর্ষের অনেক রাজনীতিবিদ, তাদের এগেনস্টে অনেক রকমের প্রচার ছিল, অনেক রকমের অভিযোগ ছিল। সে তো অমিত সেক্ষেত্রে শাহ, আপনার আচ্ছা আচ্ছা এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো জেলে খেটেছেন। আচ্ছা এই যে তাহলে এই যে তারপরে এটা কি তিনি তো ভোটের প্রভাব পড়বে না পড়বে না বলে কি মনে হয় আপনার, বলুন? ভোটের প্রভাব পড়ার তো কোনো জায়গাই নেই। কারণ আহ, একটি সরকার, তিনি মানে সরকার চলতে গিয়ে যদি দেখা যায় যে যেখানে ত্রুটি বিচ্যুতি আছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে আহ, কি বলবো শোধন করার জন্য বা ত্রুটি বিচ্যুতিকে একেবারে ত্রুটি মুক্ত করার জন্য গভর্নমেন্ট যদি সেইভাবে ড্রাইভ দেয়, গভর্নমেন্ট যদি সেভাবে প্রক্রিয়া গ্রহণ করে, গভর্নমেন্ট যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সেই গভর্নমেন্টকে তো দোষ দেওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, রাজ্যের কথা অনেক ভারতবর্ষের হলো, শুনুন, এবার আপনি দাসপুরের একেবারে প্রথম সারির নেতা, ঘাটাল মহকুমার, ঘাটাল যে সাংগঠনিক জেলা, যেভাবে দল আপনাদের ভাগ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা, মেদিনীপুর সাংগঠনিক, সে এই মুহূর্তে রাজ্যের আপনি নেতা, কিন্তু ঘাটাল মহকুমার তো আপনি একেবারে প্রথম সারির নেতা। আপনার কি মনে হয়, ঘাটাল কিন্তু অলরেডি আপনারা হেরে আছেন বিজেপির বিধায়ক, দাসপুর এবং ঘাটাল কি রেজাল্ট হতে পারে? এখন প্রথমেই বলে নিই, জনগণ ভোট দেবেন। কিন্তু জনগণের সাথে তো আপনারা মিশছেন, জনসংযোগ হ্যাঁ, করছেন। হ্যাঁ, জনগণ ভোট দেবেন। বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে এ যাবৎ সাধারণ মানুষের যে জনমুখী প্রকল্পগুলো করেছেন, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তার ধারে কাছে নেই। বরং বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অনুকরণ করে বাইরের রাজ্যগুলো চলছে। তাই আমাদের এই ঘাটাল, দাসপুর এইসব এলাকার মানুষ, আমরা তো একসময় স্বাধীনতা আন্দোলনে আমরা আচ্ছা, মেদিনীপুর 5 বছর আগে আমরা কি মুখ্যমন্ত্রী উন্নতি করেনি? তাহলে বলতেছেন সেক্ষেত্রে তাহলে ঘাটাল এভাবে না হালকা। করেছে, তার মানে তো গণতন্ত্র আছে, সে সময় মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তো আজকে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, এত বিস্তর কাজ হচ্ছে। দেখুন না, যে ধীরে ধীরে আমাদের খালগুলো ড্রেনেজ হচ্ছে, কোথাও কোথাও আমাদের ভাঙা সুইচগুলোর একটা ভেন্ট ছিল 4টে করে ভেন্ট করে দেওয়া হয়েছে। তারপর আমাদের যে সমস্ত আগামী দিনে রূপনারায়ণ ড্রেনেজ হবে, হ্যাঁ, সেখানে ব্যাপক পরিমাণে যে সমস্ত জল আমাদের 70 ফুট উচ্চতা থেকে আসবে, অর্থাৎ আচ্ছা, মেদিনীপুর ঘাটাল সদর মাস্টার এবং প্ল্যানের কাজ গড়বেতা থেকে হচ্ছে, আসবে। আমরাও খবর দেখিয়েছি এবং দেখাচ্ছি, কিন্তু আপনার কোথাও কি মনে হয় মানে এভাবে মাস্টার প্ল্যান হলে কতদিন লাগবে বলুন তো? এখন প্রথম তো একটা আপনার যখন একটা শিলাবতী গাড়ি নদী খনন হচ্ছে, একটা গাড়ি আপনি স্টার্ট গেছেন। করলে, শুনুন, একটা গাড়ি যখন স্টার্ট করা হয় সঙ্গে সঙ্গে তার স্পিড বাড়ে না। কাজ স্টার্ট হয়েছে, দেখবেন একটা সময়ে মানে কি বলবো, কাজের গতি অনেক বেশি বাড়বে, তখন মানুষ মানে বুঝবেন যে কবে আবার তো বর্ষা এসে যাবে। মানে দেখুন, শিলাবতী নদী খনন হচ্ছে আপনার, সেখানে 5টা জেসিবি বলা হোক, পগলেন মেশিন বলা হোক, মাটি কাটা 5টা মেশিনে শিলাবতী নদী খনন হয়, এ সম্ভব? হ্যাঁ সম্ভব। কারণ তাহলে কতদিন 23 লাগবে? 23 কিলোমিটার প্রথম পর্বে আমাদের শিলাবতীর এই অংশ কাটা হচ্ছে।
স্বভাবতই তাকে কাটতে তো না, সময় দিতে কাজের হবে। গতি তো বাড়াতে হবে। কাজের গতি বাড়ছে। আমি বললাম না যে একটা যখন গাড়িকে প্রথমেই আমরা কি স্টার্ট করলে সেই গাড়িটা কি 100 কিলোমিটার পার আওয়ার কি দৌড়ে? তা তো দৌড়ে না। তার দৌড়ানো তাকে সুযোগ দিন। আমার বক্তব্য শুরু হয়েছে। দেখবেন ধীরে ধীরে এটা এম এলাকার মানুষ আরো বেশি করে এই কাজে সহযোগিতা করবেন। আর গভর্নমেন্টের যে দপ্তর এই কাজটা করছে আরো বেশি তারা গতি এলাকার বাড়াবে। একাধিক এলাকার মানুষ, আমরাও খবর তুলে দেখিয়েছি এর আগেও, একাধিক এলাকার মানুষজন একাধিক জায়গায় আপনার তাদের অভিযোগ যে রাস্তা ভেঙে যাচ্ছে, রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে, এবং রাস্তা নষ্ট হয়ে যে রাস্তার যে ধুলো, সেই ধুলোয় অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা। ঠিকাদার সংস্থা ঠিকভাবে কথা শুনছে না, কাজ করছে না। এবং আমার যতদূর মনে হয়, আমরাও খবর সংগ্রহ করতে গিয়েছিলাম আপনাদের মাস্টার প্ল্যানের মিটিংয়ে, আমরা সেখানেও শুনেছিলাম যে আপনাদেরই বক্তব্য যে ঠিকাদার সংস্থাকে কিন্তু যেই রাস্তা দিয়ে গাড়িগুলো চলাচল করবে টাইম মতো কিন্তু ঠিক করে জল দিতে হবে সেই রাস্তায়, যাতে না সাধারণ মানুষের অসুবিধা হয়। স্কুল বা স্কুলের যারা ছাত্রছাত্রীরা তারা যখন যাবে সেভাবে গাড়ি চালাতে হবে। কিন্তু আদেও কি সেগুলো মানা হচ্ছে? তাহলে বিক্ষোভ করছে কেন তারা? এগুলো তো দেখতে হবে, আপনাদেরকেই তো দেখতে হবে। আমরাই তো দেখছি। আমাদের অলরেডি আমরা জানিয়েই দিয়েছি সেই ঠিকাদার সংস্থাকে, তাদের ১-২ দিন অন্তর যেখানে ধুলো ওড়ে সেই জায়গাগুলো জল-টল দিয়ে যেতে হবে, এবং স্কুল টাইমে এবং স্কুল ছুটির টাইমে দুটো সময়ই আমাদের ওই গাড়িগুলো ওই পথ দিয়ে যাওয়া যাবে না, যাতে বাচ্চাদের নিরাপত্তা যাতে হীনতা না হয়, যাতে নিরাপত্তার কোনো রকম বিঘ্ন না হয়, সেইজন্য আমরা বলেও দিয়েছি স্কুল টাইম এবং স্কুল ছুটির টাইম দুটো টাইমেই ওইখান দিয়ে যে রাস্তা, যে পথে স্টুডেন্টরা স্কুলে আসা যাওয়া করে সেখানে ওই সময় মাল বহন করা যাবে না। ভোটে কতটা প্রভাব ফেলবে ঘাটাল মাস্টার প্ল্যান? ঘাটাল মাস্টার প্ল্যান, মানুষ তো আহ, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। তিনি কমিট করেছিলেন লোকসভার আগে যে তিনি এবার আমাদের সম্মানীয় এমপি দীপক অধিকারী দেব, তিনি এবারে জিতলে এই এলাকায় আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করা হবে। কারণ এর দাবি ছিল এলাকার জনগণের মুখপাত্র হয়ে দেব আমাদের সংসদে বলেছেন, সেখানে আচ্ছা, মোদী সরকার জিরো কোনো কস্ট কর্ণপাত করেনি। বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী ১,৫০০ কোটি টাকা অনুমোদন দিয়েছেন এবং ৫০০ কোটি টাকা প্রথম দিয়েছেন। কাজ শুরু হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। ২০২১ সালে নির্বাচনের আগে বলেছিলেন যে মহিলাদেরকে হাত খরচের জন্য ১,০০০ টাকা করে মাসে দেবেন। দেখুন নির্বাচনের পর থেকে কিন্তু শুরু হয়েছে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় যা কমিট করেন, হ্যাঁ, তো সেই কমিট কিন্তু তিনি একবারে বর্ণে বর্ণে পালন করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষের আস্থা আছে। তিনি কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। মাস্টার প্ল্যান কাজ শুরু হয়েছে। আপনারা দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের যে কাজ, এটা তো আজকে বললে আজকে শেষ হয় না, এটা তো পথই পথ দেখায় টাইপের। অর্থাৎ আমাদের এই মাস্টার প্ল্যানের কাজ স্টার্ট হয়েছে। অনেকগুলো নদী আছে, অনেক হ্যাঁ, খাল হ্যাঁ, আছে, হ্যাঁ, মাস্টার প্ল্যানের অনেকটা বিষয়, সে আলোচনা আমরা পরে আসবো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। ঠিক, ঠিক। হ্যাঁ, অনেকটা সময় পেরিয়ে যাবে আমাদের। যেগুলো অসুবিধা সেগুলো আপনাকে প্রশ্ন করলাম। 2026 এই যে বলছেন মমতা ব্যানার্জিকে মানুষ ভরসা করে, ভরসা রাখে, মমতা ব্যানার্জি কি এবারে আপনার উপর ভরসা রাখছে দাসপুরে? আমাদের কাছে যতদূর খবর, দাসপুর বিধানসভায় আপনি দাঁড়ানোর জন্য যেই কিছু একটা লিস্ট থাকে, নাম থাকে, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, হ্যাঁ? এরকম আপনার নামও কিন্তু শোনা যাচ্ছে। এবং লিস্টের ১ম এর দিকে আছে যে দাসপুর বিধানসভা থেকে আশিস হুদাইদ এবারে বিধানসভার তৃণমূল কংগ্রেসের নির্বাচনে প্রার্থী হতে পারে। সেক্ষেত্রে কি বলবেন? উত্তরেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সবার মাথার উপরে। তার আহ, বিবেচনা, বিষয়টা তার বিবেচনাধীন। তিনি কাকে কোন এলাকায় আহ, থেকে তিনি সিট দেবেন, কাকে নির্বাচিত করে তার বিধানসভায় নিয়ে যাবেন, সেটা তিনি তার যে আহ, রাজনৈতিক যে আহ, আছে, তার যে রাজনৈতিক যে টিম আছে, তারা তার বিষয়টা ঠিক করে থাকেন। আমাদের দলে তো আহ, কেউ কি বলবো, শুধুমাত্র সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া কোনো একটা নাম ভাসিয়ে দিয়ে তাকেই আহ, মান্যতা দেওয়া হবে বা হবে না, এই বিষয়ে নাম আপনার তো একার ভাসছে না, নাম অনেকজন লাইনে আছে, অনেকজন করেছেন। অনেকজন আছে, কিন্তু আপনাদের দাসপুরে নাম তো অনেকজন আছে, শোনা যাচ্ছে একাধিক গোষ্ঠী, এই গোষ্ঠী ওই গোষ্ঠী, এই গোষ্ঠীর এই প্রার্থী হলে এই গোষ্ঠীটা মেনে নিবে, উনি প্রার্থী হলে ওই গোষ্ঠীটা মেনে নিবে, এটা কেন? প্রথমেই বলে নিই,
মাস বেস পলিটিক্স, তো এটা ক্যাডার বেস পলিটিক্সের দল নয়। এটা ওই আবাদ করি বিবাদ করি, আমরা কিন্তু শেষে কি করি না, শেষে কিন্তু ফসলটাই তুলি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে মানে কোনো জায়গায় আমাদের যখন পুজো হয় দেখি, পাড়ার বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন লোকের মতভেদ থাকে, কিন্তু পুজোর সময় দেখি সেই একই মায়ের চরণে সবাই ফুল দিয়ে আসে। তাহলে আপনার ঘাটালে শঙ্করদোলই হারলো, আপনাদেরই বড় বড় নেতাদের মুখে শোনা যায় যে শঙ্করদোলকে তৃণমূল হারিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব একেবারে। এখন যে বা যারা বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব, এটা গোষ্ঠীর মানে আমাদের দলের গোষ্ঠী, এই যে প্রসঙ্গটা আসছে এটাকে গোষ্ঠী বলা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত থাকে। মানে আশিস বাবুকে অনেকের পছন্দ নয়, অন্য নেতাকে হতে পারে, অনেকের পছন্দ হতে পারে, এরকম ব্যাপার। হতেই তো পারে কাউকে কারো পছন্দ কিংবা পছন্দ নয়, কিন্তু যখন তিনি দলের প্রার্থী হচ্ছেন তখন আর পছন্দ অপছন্দ, তখন আমাদের তো সর্বত্রই আমাদের সম্মানীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায়শই বলেন যে সব জায়গার প্রার্থী তিনি, ফলে যিনি এখানে তার মুখ হয়ে থাকবেন তিনি থাকবেন, কিন্তু আসলে তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে রেখেই নির্বাচনে ভোটটা দিচ্ছেন। তাই এই কথা খুব অপ্রাসঙ্গিক। মানে টিকিট পেলে আপনি দাঁড়াবেন তো? সেটা যদি দল, আমি তো দলের একজন কি বলবো, দলের একজন কর্মী, তো স্বভাবতই দলের আনুগত্য তো আমার আছে। দল যেটা বিবেচনা করবেন তার বাইরে তো আমার কিছু বলবার নেই। দল যদি এখানে মনে করেন যে মিস্টার এক্স কে দেওয়া হবে, তাহলে মিস্টার এক্স থাকবেন। যদি ওয়াই কে দিতে চান ওয়াই থাকবেন। কিন্তু আমি তো বলতে পারি না যে মানে দলের ইচ্ছের বিরুদ্ধে আমরা যারা দলের সৈনিক, যারা দলের প্রথম দিন থেকে যারা আমরা দল করি, আমাদের তো ভাববার কোনো অবকাশই নেই। আপনি অনেক দিন থেকে দল করেন, আমরাও যখন আমাদের বয়স খুব বেশি নয়, কিন্তু আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে যখন প্রথম টাইমস বার্তা শুরু করি, তখন হচ্ছে আপনার বক্তব্য আনতে যাই একেবারে আপনার কোলাঘাটের বর্ডারে বাড়ি বলাই যায়, দাসপুরের শেষ মানে শেষ সীমান্তে। আপনার ওখানে আমরা বক্তব্য আনতে গেলে কোলাঘাটের ওখান থেকে খেয়ে তারপরে আসতাম, এরকম একটা সময় ছিল। কারণ যে তারপরে আপনি দাসপুরের দিকে আসলেন, ঘাটালের দিকে আসলেন, কিন্তু প্রথমে আমাদেরকে বক্তব্য আনতে তো ওখানেই যেতে হতো। তখন অনেক আগে থেকেই আপনাকে দেখছি। আচ্ছা, আপনিও তো এতদিন ধরে রাজনীতি করছেন, হয়তো আমরা জন্মাইনি তখন থেকে করছেন, হয়তো হতেও পারে, কিন্তু বিষয়টা আপনি তো এতদিন ধরে রাজনীতি করছেন, কি মনে হয় দাসপুরে এবার বিজেপি কিন্তু খুব স্ট্রং, আমাদের কাছে খবর আছে, এবং বিজেপি জিতবেই বলছে তারা। দাসপুরের মানুষ কোনো সাম্প্রদায়িক দলকে পছন্দ করে না, এটা বারবার দাসপুরের মানুষ প্রমাণ দিয়েছে। আপনাদের বিজেপি তো এখন তৃণমূলের অর্ধেক লোক তো বিজেপিতে আছে, তারা সেটা বিজেপি চালাচ্ছে। ঘটনা, তারা কি চালাচ্ছে বা চালাচ্ছে না আমার কাছে বিষয় নয়, কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে হিন্দু মুসলমান আদিবাসী সবাই একসঙ্গে আমরা লড়েছি। আপনারা 1931 সাল 32 সাল 33 সালে এই সেই মেদিনীপুর, যেখানে বিপ্লবীরা পরপর 3টি বছর 3জন সাহেবকে মানে আমাদের জেলা শাসককে হত্যা করেছিল। কারণ তাদের এখানে অত্যাচার, তাদের উপর নিয়মিত বিপ্লবীদের উপর বিভিন্ন রকমের বদনাম দিয়ে তাদেরকে মানে গ্রাম ছাড়া করে দেওয়া ইত্যাদি ঘটনা ঘটেছিল। স্বভাবতই সেই এলাকার মানুষ কখনো ওই কোথায় কে হিন্দু, কোথায় কে মুসলমান, কোথায় কে খ্রিস্টান আর কোথায় কে আদিবাসী এইসব দেখতে হবে, এটা হবে না। তাই যে বা যারা এটা এই দিবা স্বপ্ন দেখছেন তারা তা দেখুন, তাদের দিবা স্বপ্ন যদি তাদের 2026-এ আবার ক্ষমতায় আসবে তৃণমূল। এটা তো কেবল সময়ের অপেক্ষা। কারণ দাসপুরে যে উন্নয়ন হয়েছে, দাসপুরের সংস্কৃতিতে সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংস্কৃতিকে এ পর্যন্ত তার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে যে অবদান, সেটা তো অপরিসীম। এটা তো অস্বীকার করার জায়গা নেই। এখানকার কৃষ্টি সংস্কৃতি, এখানকার লোকশিল্পীদের তিনি ভাতা দিচ্ছেন। এখানকার মানুষ তারা আপনার এই ভাতা বলছেন, বিরোধীরা তো একাধিকবার অভিযোগ করছে তৃণমূল সরকার বলছে ভাতা দিয়ে আসবে। আসলে এরকম ওরা এখানে আপত্তি করছেন আর অন্য রাজ্যে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছেন। এই তো এরকম তো চলতে পারে না। আসলে সে অতীতে আমরা একটা স্লোগান তুলেছিলাম না যে রাজ্যে আমাদের সঙ্গে তৎকালীন সময় আমরা কংগ্রেস করতাম একটা সময়ে, যে আমাদের সঙ্গে এখানে আমাদের সঙ্গে সংঘাত হতো আর কেন্দ্রে গিয়ে দেখতাম তাদের সঙ্গে মস্তি হতো। তো আমরা দেখতাম, তো ঠিক তেমনি এখানে আমরা দেখি যে বিজেপিরা আমাদের
এই জাতীয় কার্যকলাপকে নিয়ে ব্যঙ্গ করছে, এই জাতীয় কার্যকলাপকে নিয়ে তাহলে সেই কথা আবার বললে অন্য রাজ্যে গিয়ে প্রয়োগ করছে। সেই কথা বললে তাহলে তো চা চা দোকানে বসে যারা এই গল্প করে তাহলে তো সঠিক যে উপরে সবাই ঠিকঠাক না, আছে, আমি আমরা এটা এখানে বলতে চাইনি। মারপিট করে মরছি। কথা যে তো নিচু নিচু না, নিচু তলায় কথাটা তৃণমূল বিজেপি সিপিএম ধরুন গন্ডগোল হচ্ছে, কথাটার কিন্তু উপরে যে মেন নেতৃত্ব তারা বেশ না, এক আমি ওটা মিলেমিশে বলতে আছে। চাইছি, অন্য কথা বলতে চাইছি যে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নতুন পরিকল্পনা বা প্রকল্প তৈরি করেন সেটা অন্য রাজ্যে প্রয়োগ করে সেই বিজেপিরা তারা কিন্তু সেখানে তারা ক্ষমতায় আসছে। হুম। তাহলে আমি মনে করি যে এই যে মানে বিজেপি কপি করছে আপনার? হ্যাঁ, কপি, ও তো কপিরা। শুনুন, আমাদের যখন কন্যাশ্রী হয় 13 সালে, তারপরে 14 সালে ক্ষমতায় এসে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রে মোদি সেখানে গিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও করছে। তাও দেখেছি বিজেপি কপি করে করে তাহলে এত রাজ্যে ক্ষমতায় চলে আসছে। হ্যাঁ, একদিকে কপি করা আর মানুষের, আপনারা তো বুঝেইছেন যে তার তো একটি একটি ইস্যু, তার নাকি সারা দেশকে হিন্দুর দেশ করবেন। হ্যাঁ, তো এই যে ভাবনা, এই যে একটা মানুষের খুব সফট কর্নার, ধর্ম থেকে সফট কর্নার, এবং তাকে ভুল বোঝানো অতি সহজেই ভুল বোঝানো যায়। সেই জায়গায় আমাদের যে মানে এই মুহূর্তে তো রাম তাদের ব্যবসার উপাদানে পরিণত হয়েছে। রাম তো আমারও দেবতা, তিনি তো নরোত্তম, তিনি তো আমাদের তো সবার সর্বোত্তম, তিনি তিনি আমাদের সবার দেবতা। মুশকিল কি হয়েছে জানেন? মুশকিল হয়েছে এই রামকে নিয়ে বাণিজ্য করার জন্য যারা সাধারণ লোক রামের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদিতে আছে, তারা কেউ কেউ এদের গোপন যে ইচ্ছা যে এরা এইভাবে ভোটটা নিয়ে এরা আপনি কি বলেন এরা ধর্মের ক্ষমতায় থাকবে। ধর্মের নামেই ভোট নেয় বিজেপি শুধুমাত্র? মূলত তো ধর্মেরই নামে। ধর্মের রাজনীতি করে? নিশ্চয়ই। তৃণমূল তাহলে কিসের রাজনীতি? একটা কথা বলি, দেখুন, একদিকে ধর্মের নাম, অপরদিকে যারা হিন্দু নয় তাদেরকে ভারতবর্ষ থেকে যাতে মানে একবারে নিশ্চিহ্ন করে দেয়া যায়, তার জন্য তো কাউকে এই যে এখন এসআইআর হচ্ছে, কাউকে দেশহীন করে দেওয়ার তো একটা সত্যি সত্যি ষড়যন্ত্র। এই যে ধরুন আহ, আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে আহ, এই মানে শুধু এসআইআর নয়, এই যে ধরুন পরপর যতগুলো মানে বিজেপি আমাদের এই রাজ্যকে নিয়ে এই ধরুন অত্যাচার চালাচ্ছে। ধরে নিন এই 100 দিনের কাজটাকে বন্ধ করে এখানকার সাধারণ মানুষকে ভাতে মারতে চেয়েছে। রাজার কাজ তো গরিবদের খাদ্য দেয়া, খাদ্য কেড়ে নেওয়া নয়। মাথার ছাদ দেওয়ার টাকা বন্ধ করেছে, অর্থাৎ আবাস যোজনার টাকা বন্ধ করে এখানকার মানুষকে অত্যাচার চালাচ্ছে। একদিকে অত্যাচার, অপরদিকে ধর্মের সুরসুরি, এইরকম করে এলাকার বাঙালিদের উপর একটা অত্যাচার চালাচ্ছে। তার উপরে তো আবার নতুন করে ভাষা সন্ত্রাস শুরু হয়েছে। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, যে বাংলা ভাষা একসময় জাতীয় স্তরে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত, রবীন্দ্রনাথের জনগণ মন অধিনায়ক। অপরপক্ষে যদিও বন্দে মাতরম কথাটা হিন্দি সংস্কৃত বাংলা একই, তথাপিও আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তিনি এই কথাটা বলেছিলেন আজ থেকে 150 বছর আগে, 150 বর্ষ আগে। আজকে এবার তো 150 বর্ষ পালন হলো। আবার যে বঙ্কিমচন্দ্রকে আমাদের রাজনীতির সওদা করতে যাওয়া হলো, দেখা গেল সেই বঙ্কিমচন্দ্র যে আমাদের কাছে একজন বিখ্যাত সাহিত্যিক, তাকে কিভাবে মর্যাদা দিতে হয় তার মর্যাদা হ্রাস করে বঙ্কিমদা বলে দেওয়া হলো। এই এই যে বিষয়, কোথাও কখনো মাস্টার দা সূর্য সেনকে বাংলার মনীষী যারা আছে ওনাদের নাম বলতে গিয়ে কোথাও কি খটকা লাগে, বাধা হয় মনে হচ্ছে আপনার? আসলে তো বাংলা যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এত শত প্রাণ বলি দিয়েছে, আপনি বলুন, এই মেদিনীপুর জেলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ উপহার দিয়েছে, তার নাম এই জেলারই কেশপুরের আমাদের বীর সন্তান ক্ষুদিরাম বোস। আপনার ডাক আর ব্রিটিশরা একসঙ্গে অনেকজন মানুষকে হত্যা করেছিল প্রথম স্বাধীনতা আন্দোলনে, সেটা কিন্তু এই দাসপুরের চেতুয়ায়। ফলে আমরা এত প্রাণ দিতে পারি। মেদিনীপুরের সাথে তো স্বাধীনতা না, অনেক জড়িয়ে আছে। ঘটনা তা নয়, ঘটনা আসলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তো আরএসএস এর, মানে এদের যে ঠাকুরদা আর কি বিজেপি, তাদের তো ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের বিরোধিতা করাই ছিল কাজ।
একসময় আপনারা জানেন যে যখন বাংলা ভাগ কিন্তু হচ্ছে, আপনি যেটা যখন বলছেন, বাংলা ভাগ হচ্ছে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি খবর নিচ্ছেন বাংলাটা ভাগ হচ্ছে না কেন, তিনি চেয়েছিলেন এই বাংলাটা ভাগ হোক। তো কিন্তু আজকে সেই শ্যামাপ্রসাদ আচ্ছা, মুখার্জিকে, আপনি তো আপনার একটা বলে আদর্শর কথা বলছেন, হ্যাঁ যে আদর্শ আহ, এই নিয়ে চলা ওই নিয়ে চলা এরকম। কিন্তু আপনি দেখুন, যখন এই আদর্শ, আপনি একটা আদর্শ মেনে রাজনীতি করছেন, স্বাভাবিক। আপনার নেত্রী মমতা ব্যানার্জি, তো আপনার নেত্রী এবং আপনাকে আপনার আদর্শ দেখে মানুষ আপনাকে ভোট দিল। কিন্তু আপনার একাধিক তৃণমূলের বড় বড় নেতা যখন সুযোগ বুঝে আবার অন্য দলে চলে যাচ্ছে, তখন আদর্শগুলো কোথায় থাকছে? আপনি আজ তৃণমূল, কাজ বিজেপি, আবার কালকে বিজেপি, আজ তৃণমূল। সাধারণ মানুষ কোথায় যাবে? এখন আহ, কোনো মানুষ তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় তার অন্য কোনো পছন্দ থাকলে তিনি যেতে পারেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ কাউকে তো আটকে রাখতে পারবে না। আদর্শটা এখন যারা আদর্শ নিয়ে আছেন তারা আছেন, তারা আদর্শ বিক্রি করেননি কখনো। আপনার সাথে আদর্শ নিয়ে তৃণমূল করতো আপনার বন্ধু, হ্যাঁ বলুন। এখন কোথায়? এখন আমি কিন্তু বললাম যে গণতান্ত্রিক ব্যবস্থায় কারো অন্য ভিন্ন দলকে পছন্দ হতে পারে, কিন্তু আমরা যারা আদর্শগতভাবে দল করি, আমরা তো সেই আদর্শের বাইরে যেতে পারবো না। কারণ তার ব্যক্তিগত কোনো রুচি, ব্যক্তিগত কোনো ইচ্ছে, সেখানে কেউ কেউ তার ইচ্ছের টানে তিনি দল বদল করতে পারেন, সেখানে আমাদের কিছু বলবার নেই। কারণ তার একটা ব্যক্তিগত স্বাধীনতা, এবং বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের পূজারী, এবং এ বিষয়ে আমরা কারো বিরুদ্ধে আমাদের কোনো রকম বিরূপ কথা বলে আমরা ব্যক্তিকে কখনো অসম্মান করতে পারবো না। কারণ আমার দল তো শেখায়নি ব্যক্তিকে অপমান করার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেছেন যে আহ, আমরা আদর্শ নিয়ে চলবো। সেখানে এই ধরুন যে নৌকোয় সবাই আছে, সেই নৌকোয় আমরা দেখবো যে সেই নৌকোয় আমরা যারা সহযাত্রী, আমরা সেই সহযাত্রীরা আমরা একমত হয়ে সেই নৌকোকে তীরে ভেড়ানোর আমরা চেষ্টা করি। আমরা সেই সহযাত্রী, এবার যিনি ওই নৌকো থেকে অন্য নৌকোয় গিয়ে উঠবেন তিনি ঠিক করবেন তিনি তীরে পৌঁছতে পারবেন কি পারবেন না। এ কাজ তো আমাদের নয়, এ কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম থেকেই একই কথা বলেছেন যে দলে যিনি আদর্শ মেনে থাকবেন থাকুন, যার আদর্শ ভালো লাগবে না তিনি গেলে তিনি বলেছেন যে তিনি যেতে পারেন, আমাদের এই বিষয়ে কিছু বলবার নেই। অনেক ধন্যবাদ আশিস বাবু আপনাকে, বছরের প্রথম দিনে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। 2026 এখন অনেক বাকি, আর বলা যাবে না, খুব কাছেই একদম ভোট। আবারও বিভিন্ন খবরে আপনার সাথে দেখা হবে, আবারও হয়তো এই স্টুডিওতে অনেকবার আপনার সাথে বসা হবে ভোট যুদ্ধ নিয়ে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আহ, আমাদের বক্তব্য শুনলেন, আমাদের সময় দিলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই কাছে। নমস্কার, ধন্যবাদ।